রাজ্যের 48টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে ফোকাস আমাদের রাজ্য। অবশ্যই আমাদের রাজ্যের 6টি আসন। ছয়ে ছয় হবে নাকি এবার, নাকি সেই 5 একই হবে, নাকি 5-এর থেকেও কমে গিয়ে 4-2 এরকম কিছু হতে পারে? সেটাই তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, মাদারিহাট কি হবে? মাদারিহাট নিয়ে কনফিডেন্ট রাজস্বী, বিজেপি প্রতিনিধিত্ব করছেন। তন্ময়ের সঙ্গে একবার কথা বলি। তন্ময়, রাজস্বী তো কনফিডেন্ট, তো তন্ময় বলবেন। তন্ময় বলার আগে আমি একটু চট করে অভিষেকের আলাপ করিয়ে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, আমাদের সঙ্গে এখন চলে এসেছেন। তো অভিষেকের সঙ্গে কথা বলবো, তার আগে তন্ময়ের সঙ্গে একবার সমস্ত দর্শকদের শুভ সকাল। না, এখানে দু রকমের কথা হচ্ছিল যে ভোটে যিনি সংসদীয় গণতন্ত্রে মানুষ যে রায় দেন সেই রায়ের উপর দাঁড়িয়েই তো সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা মেনে নিতে হয়। সেটা সেই সময় এবং মানুষ অত্যন্ত সচেতন বলেই আমি মনে করি যে কোনো ঘটনা ঘটলে তার রায় প্রতি ভোটের হতে সময় লাগে। সুতরাং এইটা বিষয় নয় যে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ, তাও হচ্ছে পরপর ভোটে জিতে যাচ্ছে। এই ভোটে জিততে গেলে সাংগঠনিক শক্তির প্রয়োজন হয়। এখানে অনেকগুলো কথা হচ্ছে, ভোটে জিতলে জোর হয় না। সাগরদিঘি উপনির্বাচনে যখন বিরোধীরা জিতল, উপনির্বাচনে জিতে গেলে সেটা শাসক দল জোর করে, এই ন্যারেটিভটা ঠিক নয়। কারণ হচ্ছে সাগরদিঘিতে যারা বিরোধী রাজনীতি করতেন তারা সংঘবদ্ধ পেরেছিলেন, কিছু একটা ঘটেছিল। এখন আজকের দিনে নির্বাচন যখন প্রসঙ্গে সাগরদিঘি মডেল আপনারাও বলতেন বারবার বিভিন্ন আলোচনায়, বিশ্লেষণে, তো এবার সেরকম কোনো মডেল নজরে আসছে মনে হয় এই ছোট উপনির্বাচন? প্রিয় বক্তা তন্ময়দার বক্তব্যের প্রেক্ষিতে দুটো কথা। এক, তাহলে কি তন্ময়দারা সেই কথাটার সঙ্গে সহমত পোষণ করে? এখন একটা সিনেমাও বেরিয়েছে, কেনলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলছে, পারতে খেলতে গেলে তোমার বাউন্সি পিচ চাই। আমাকে যদি তুমি 150 আউট করো, তোমাকে আমায় 67 ক্ষমতা দাঁড়াচ্ছে। এটা যে কালকে যখন কালের নিয়মে এই একই বক্তব্য আমাদের মানে যখন আমরা উত্তর 24 পরগনা নেতারা একটা কোট আনকোট স্টেটমেন্ট দিতেন, আমরা তো কংগ্রেসের হয়ে বুথে এজেন্ট বসাবো না, ঠিক? কালের নিয়মে সেই কংগ্রেস আর বামেরা হাত ধরে, সেটাও যেমন বাস্তব, আবার এটাও যে সবে পালা বদল হচ্ছে। তার আগের দিন পর্যন্ত আমি একদম সাউথ দমদম এবং বিধাননগরের কথা বলছি, ব্যবসায়ী সমিতি, বাজার সমিতি, ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, আধ ঘন্টার ভেতর সিটু চেঞ্জ হয়ে আইএনটিটিইউসি হয়ে গেছিল। এটা হচ্ছে সংগঠন। তুমি সরকারে থাকলে সংগঠন আসাটা হচ্ছে ডিফ্যাক্টো, এটা বাস্তব। আমাদের মতো কিছু শতাংশ লোক আছে, সালরা হলেও পার্টির জন্য লড়াই। অভিষেক, আলোচনা তো চলবেই, আলোচনা চলবে, আরো সময় গড়াবে, এরপরে আস্তে আস্তে ট্রেন্ড দেখা যাবে। ভোট গণনা শুরু হয়ে যাওয়ার পর তা নিয়ে পর্যালোচনা হবে। এখন সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। রাজ্যের 6 কেন্দ্রে আজ নির্বাচনের রেজাল্ট আউট। সাংসদ ছিটাই, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া থেকে মেদিনীপুর 5 আসন ধরে রাখার চ্যালেঞ্জ শাসক দলের। মাদারিহাটেও বিজেপির জেতা সিট শিক্ষার। বাংলায় বাইপোলের রেজাল্ট আউট। রাজ্যের 6 আসনে জনতার রায় কার দিকে? হাসফুল না নির্বাচন শিবির? পাখির চোখে ভোট গণনা, বার্ডস আই ভিউ শুধুমাত্র নিউজ 18 বাংলায়। বিকাশ আঘাড়ি বনাম বিজেপির মহাদ্যুতি জোটের লড়াই। শিবসেনা এনসিপি ভাঙার পর 208 টাকায় পদ্ম এগিয়ে থাকলেও শরদ অচিতের পাওয়ার প্লেতেও আজ নজর দেশের। রেজাল্ট এর কি সরকার করবে? আইএনডিআই এর শরীর জেএমএম নাকি বুথ ফেরত সমীক্ষা সত্যি করে এবার ফুটবে পদ্ম? ভোট জবাবে নিবেদন করলো সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন 600 EQR, বাড়ির আসল শক্তি। উত্তরেই নজনাকে মাদারিহাট পত্তা রয়েছে সিতাই, বলা হয় জগদীশ চন্দ্র বসুনিয়ার এলাকা সিতাই। যে সময় নিশীথ প্রামাণিকের সিতাইয়ে নিজের গড় ধরে রাখছিলেন জগদীশ চন্দ্র বসু। হ্যাঁ, দেখো, একেবারেই এদিন সকাল 8টা থেকে কিন্তু ভোট গণনা রয়েছে সিতাই। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় তিনি ঢুকেছেন এর মধ্যে। তিনি আর মেদিনীপুরের কি অবস্থা সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী রয়েছেন, একবার শোভনের সঙ্গে কথা। আমার যে ডান দিক, সে ডান দিকেও যে এন্ট্রান্স রয়েছে, ডান দিক বামরা পুলিশ 17 রাউন্ড ভোট পাচ্ছি, 17 রাউন্ড ভোট গণনা হওয়ার কথা রয়েছে। তৃণমূল ও বিজেপি দ্বিমুখী লড়াই রয়েছে এবং সেই দুজন যে এই ভোটের এইবারের উপনির্বাচনের রাজ্য রাজনীতিতে আরো একটা উল্লেখযোগ্য, নৈহাটির ঠিক পাশেই
ভাটপাড়ায় সেদিন গুলি চলে এবং সেখানে এক তৃণমূল নেতা খুন হয়ে যান। তো নৈহাটিতে তার কোনো প্রভাব পড়বে কি না তা নিয়ে সব রাজনৈতিক দলই চর্চা করেছে। নৈহাটি থেকে অরুণ রয়েছেন আমার সঙ্গে। অরুণ, ভিতরে যুদ্ধকালীন প্রস্তুতি, বাইরে দাঁড়িয়ে রয়েছে, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, একেবারে কড়া নিরাপত্তায় কিন্তু বেঁধে ঘেরা হয়েছে, কারণ ভোটের দিন যে ধরনের গন্ডগোল হয়েছিল, যেভাবে একজন খুন হয়ে গেছিল পাশের কেন্দ্রে, সুতরাং এই নিয়ে কিন্তু একটা চাপানো তো ছিলই। কিন্তু ফলে আজকে চতুর্দিক থেকে নৈহাটি সমস্ত যান পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। নৈহাটি স্টেশনের দিক থেকে যে বা হাই রোডের থেকে কোনো গাড়ি এদিকে আসতে দেওয়া হচ্ছে না। বাসের ব্যারিকেড করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে 3টে স্টেপ করে 4টে স্টেপ করে আটকে দেওয়া হচ্ছে। একেবারে নিরাপত্তা যাকে বলে, কড়া বেষ্টনীর মধ্যে কিন্তু এখানে গণনা শুরু হবে। একটু পরে 8টা থেকে গণনা কিন্তু শুরু হবে। সমস্ত কর্মীরা কিন্তু ভেতরে ঢুকে গেছেন। তোমাকে আরেকবার একটু দেখাবার চেষ্টা করব। দেখো, রাস্তায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে, সিআরপিএফ, আইপিএফ সমস্ত পুলিশরা এখানে ঘোরাঘুরি করছে। ফলে একেবারে কঠিন, বাসে ব্যারিকেড দিয়ে স্টেডিয়াম থেকে প্রায় ধরো 50 হাত দূরে পর্যন্ত বাসে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ফলে যাতে কেউ নিরাপত্তা কোনো রকম কিছু যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে কিন্তু একেবারে পুলিশ তৎপর। কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হয়ে যাবে, তো সেই ছবি অরুণ তোমার মাধ্যমেই আমরা সেই আপডেট খবর তোমার মাধ্যমে জানবো। আমি শুভজিতের সঙ্গে কথা বলছিলাম। শুভজিৎ, রাজ্য রাজনীতিতে এইবারের উপনির্বাচন একটা দিক থেকে উল্লেখযোগ্য। বেশ কয়েকটি ভোটের পর এই প্রথম কংগ্রেস বাম আলাদা, অর্থাৎ হাত ছাড়া বাম লড়ছে। শুভজিৎ, না দেখুন, প্রতিটা নির্বাচনের তো পরিপ্রেক্ষিত আলাদা হয়। নিশ্চিতভাবে একটা তৃণমূল বিজেপির বিষয়কে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমরা আরো বৃহত্তর একটা অন্যান্য দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। নিশ্চিতভাবে কিছু বোঝাপড়ায় হয়তো অসুবিধা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় আগামী দিনে নেতৃত্ব বসে আলোচনা করতে পারবে এবং 26 সালে সমস্ত তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে এক করার চেষ্টা হচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে এইবার নির্বাচনে কিন্তু আমরা ঐতিহাসিকভাবে প্রথম সিপিআই-এমএল এর সঙ্গে আমরা একটা ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং করেছি এবং সিপিআই-এমএল নৈহাটিতে কন্টেস্ট করছে এবং নৈহাটি কিন্তু ফর দ্য সেক আমাদের খুব একটা খারাপ জায়গা নয়, আমাদের স্ট্রং জায়গার মধ্যে একটা, হ্যাঁ মানে অন্যদের তুলনায় আপনি বলতে পারেন অন্য পরিসংখ্যানের দিক দিয়ে, কিন্তু নৈহাটিতে আমাদের পার্টির বেশ কিছু বেস রয়েছে, জায়গা রয়েছে। সেই জায়গা থেকেও নৈহাটিকে সিপিআই-এমএলকে এই সিটটা ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্রডার ইউনিটি তৈরি করার চেষ্টা। নিশ্চিতভাবে যদি কংগ্রেসের সাথে এটা হতো আর ভালো হতো, কিন্তু এখন সেটা যা হয়েছে হয়নি এই নিয়ে তো এখন বলে লাভ নেই। কিন্তু আমি একটা জিনিস শেষ করবো, কিন্তু আমার যেটা মনে হয় এই মুহূর্তে আমাদের একমাত্র যে লক্ষ্য, আমাদের লক্ষ্য হচ্ছে তৃণমূলের মতো সরকারকে উৎখাত করা এবং অবশ্যই সাম্প্রদায়িক বিজেপিকে এতে ক্ষমতাতে না আসতে দেওয়া হয়, এই জন্য আমাদের ব্রডার ইউনিটি তৈরি করার চেষ্টা। অভিষেক, আচ্ছা, জাস্ট ফর ডেটা সেক, উপনির্বাচনগুলোতে কিন্তু নর্মালি বাম কংগ্রেসের জোট হয় না। 2021 নির্বাচনের অব্যবহিত পরে শামশেরগঞ্জ, শান্তিপুরে যে নির্বাচন হয়েছিল বাম কংগ্রেস আলাদা লড়েছিল। ইভেন ভবানীপুরে যে উপনির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, সেই উপনির্বাচনেও বামফ্রন্ট লড়েছিল, কংগ্রেস কিন্তু ক্যান্ডিডেট দেয়নি। তার জন্য যা অন্যান্য বক্তব্য হতে পারে, বাট এইটা বলতে চাইছি যে উপনির্বাচনে সাধারণত জোট হয় না। তার কারণ উপনির্বাচনটা অনেক ক্ষেত্রেই অ্যাসিড টেস্ট। কিন্তু আমি জাস্ট একটা জিনিস এখানে একটু তুলে ধরতে চাই, এটা আমরা যারা পার্টি তাদের তো অবশ্যই যে কোনো নির্বাচন একটা পরীক্ষা, এটা কিন্তু গণ আন্দোলনেরও অ্যাসিড টেস্ট। তার কারণ যে 2 কোটি মানুষ রাস্তায় নেমেছেন, আমাকে ভারতবর্ষ বাংলাদেশ নয়, আমাকে যদি সরকার পরিবর্তন করতে হয় 355 356 একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে সরকারটা বদলাতে হবে। প্রতিবাদটা কিন্তু শুধুমাত্র ফেসবুকে করলে হবে না, প্রতিবাদটা কিন্তু ভোট বাক্সে করতে হবে। না হলে বুঝতে হবে যে আমরা যে আপত্তিগুলো করছিলাম সেই আপত্তিগুলো অত্যন্ত সুপারফিশিয়াল আপত্তি ছিল। না, এখানে আমার একটা প্রশ্ন আছে অভিষেক, খুব সহজভাবে আমি একটু বোঝার চেষ্টা করব যে জায়গাগুলোয় ভোট হচ্ছে সেখানে আদৌ কি এই যে আর্যিকর প্রসঙ্গের কথা আপনি বললেন, সেই আর্যিকর প্রসঙ্গের প্রভাব পড়লে কতটা পড়তে পারে ভোটে? আমার প্রশ্ন বিশ্বজিৎদার কাছে। হ্যাঁ, প্রথম কথা বলি যে একটু আগে অভিষেক বলছিলেন যে গণ আন্দোলনের অ্যাসিড টেস্ট। ডাক্তারদের এই আন্দোলন গণ আন্দোলন ছিল না, ছিল প্রথম কয়েকদিন। কেন আমি একদম সুনির্দিষ্টভাবে বলি, যেদিন বিজেপির নেতা বা নেত্রীরা এই আন্দোলনে এলেন পতাকা ছাড়া, যদি গণ আন্দোলন হয় তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হলো। কই বামপন্থী যারা এসছিলেন রাজনৈতিক নেতারা, তাদের তো গো ব্যাক শুনতে হয়নি। তাহলে গণ আন্দোলন কাকে বলে? যেখানে রাজনৈতিক দল মানে নিরপেক্ষভাবে মানুষ এসে সেখানে মিশে যায়। এখানে তো পতাকা নিয়ে আসেনি, তাহলে কেন শুনতে হলো তাদেরকে? পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আইডিওলজির ক্ষেত্রে,
যে নানান অভিযোগ উঠেছে, ডাক্তারদের মধ্যে বিরোধ রয়েছে, আবার নতুন সংগঠন তৈরি হয়েছে। সুতরাং এই যে ঘটনাটা না, আমি একটু যদি নাগরিকরা বৃহত্তর সবাই জায়গায় দেখি নিন্দা বিষয়টা, করছে। আমি যদি একটু বৃহত্তর জায়গায় দেখি তাহলে কিছুদিন মানে খুব বেশি পিছনে তো যেতে হবে না, এই কিছুদিন আগেরই ঘটনা যখন এই মুভমেন্টটা হচ্ছে, গণ আন্দোলন শব্দটা শব্দবন্ধ ব্যবহার করলেন অভিষেক। এটা সত্যি যে কিছু কিছু ছবি আমরা দেখেছি একদম উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ বলতে গেলে শিলিগুড়ি থেকে কাকদ্বীপ বা আলিপুর দুয়ার থেকে ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তারা নিজেদের পাড়ায় হেঁটেছেন, তারা তাদের পাড়ায় হেঁটেছেন। কবে দেখেছেন? এটা দেখেছেন 14 তারিখ। সেটা হচ্ছে যদি গণ আন্দোলন না হয় তাহলে 14 তারিখ রাত্রিবেলা এই যে মানুষ দলমত নির্বিশেষে যারা কাকে ভোট দিয়েছে সেটার ঊর্ধ্বে গিয়ে তারা রাত্রিবেলা কি করে রাত জাগলো। আচ্ছা, 14 তারিখে কি শুভজিৎ আপনারা বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনিয়েছিলেন? তার আগে কে কাকে গো ব্যাক দেবে সেটা কে কাকে গো ব্যাক দেবে মানে তার মানে আজকে একটা আন্দোলন রাজনৈতিকভাবে পুষ্ট রাজনীতিটাকে গ্রহণ করে নিয়েছে। আর আপনি সেটাকে বলছেন, আমি তো বলছি 14 তারিখে মানুষ 14 তারিখে রাস্তায় নেমেছে রাজনীতি নিরপেক্ষ ভাবে। আপনারা 14 তারিখে আটকে আছেন, তার পরের দিনগুলো দেখছেন না। আমি এই প্রসঙ্গে এলাম এই কারণে, আমি এই কারণে না প্লিজ শুভজিৎ, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। না শুভজিৎ প্লিজ, আমাদের এটা প্রসঙ্গ নয়, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। আমি এই প্রসঙ্গটা জাস্ট ছুঁয়ে যেতে চাইলাম এই কারণেই, এই যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন। হ্যাঁ অভিষেক প্লিজ, খুব সংক্ষেপে। একটা কথা বলি, রাজশ্রীর সঙ্গে সহমত, শুধু অধীর দানা, সাগর দত্ত মেডিকেল কলেজে যখন শুভঙ্কর সরকার গেছিলেন, আমাদের এখন প্রদেশ কংগ্রেস সভাপতি, তাকে গো ব্যাক বলা হয়েছিল। স্বাস্থ্য ভবনটা আমার বিধানসভার ভিতর পড়ে, আমরা যখন এখানে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিল, যদিও আমি এই জায়গাটা ধরতে চাইছি, ঠিক অভিষেক, আমি এই জায়গাটাই ধরতে চাইছি বিশ্বজিৎকে, আমি এটাই জানতে চাইছিলাম যে প্রচুর মানুষ হেঁটেছেন রাস্তায়। এর প্রভাব নির্বাচনের ক্ষেত্রে আরজিকর থেকে সবচেয়ে প্রক্সিমিটির দিক থেকে যদি দেখা যায়, নৈহাটি আর হারোয়া, এই দুটো কেন্দ্রেই দেখবেন একটু পর থেকেই জানতে পারবেন যে এর প্রভাব, আরজিকরের প্রভাব ব্যালট বক্সে পড়েনি। এক, 2 নম্বর যে বলছিল সিপিআইএম লিবারেশনের সঙ্গে যে দেখছে, না আসলে এটা আইডিওলজি কম্প্রোমাইজ হয়েছে, কোনো পথ নেই। আর এখানে নির্বাচনের সময় ওই এমব্লেমটা গুরুত্বপূর্ণ। আজকে যখন নৈহাটির মানুষ ভোট দিতে যাবে, কোন এমব্লেম দেখে ভোট দেবে? আজকে আমরা যারা স্টুডিওতে বলছি সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় তাদের কাছে এমব্লেম ইম্পর্টেন্ট। সুতরাং আপনি দেখবেন এই নির্বাচনে বিশেষত নৈহাটি কেন্দ্রে বামেদের ফল কিন্তু তেমন ভালো হবে না। যে জোটের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এই আইডিওলজিক্যালি কম্প্রোমাইজ ছিল না। একাডেমিক কাউন্টার, বিশ্বজিৎদের বক্তব্যের সঙ্গে সহমত, এমব্লেম নির্বাচনে খুব ইম্পর্টেন্ট হয়। যখন এই 6টা রাজ্যে উপনির্বাচন হচ্ছে না, সেখানে মহারাষ্ট্রের মতো একটা বিধানসভা নির্বাচনের 6মুখী লড়াই হচ্ছে, সেখানে দুটো দলের এমব্লেম তৈরি হয়েছে 2 বছর আগে, তাদের এমব্লেমটা ছিল না, তারা এখন ওয়ান অফ দ্য কন্টেস্টার্স। শুধু তাই নয়, একাধিক নির্দল, যেটা তোমাদের অ্যানালিসিসে উঠে আসছে, নির্দল বা অন্যান্যরা ওখানে ডিসাইসিভ ফ্যাক্টর। ওখানকার যারা ভোট দেয় তারা কি বোকা? তাহলে লেট বি ভেরি ক্যান্ডিড, যখন আন্দোলন আমার এখানে অভিষেক এমব্লেম প্রসঙ্গ চলে এলো যখন, তখন হঠাৎ করে মনে পড়লো, তখন আপনি বলছিলেন যে উপনির্বাচন কংগ্রেস একাই লড়ে। অবশ্য আমরা সাগরদিঘিতে অন্যরকম একটা মডেল দেখেছিলাম। একদম সাধারণত তাহলে সাগরদিঘির ব্যতিক্রম কোথায়? না, আমি যে কথাটা বললাম যে উপনির্বাচনে একাধিক এরকম ইনস্ট্যান্স আছে। তোমরা যেরকম বললে যে এটা প্রথমবার হয়েছে, আমি বলছি এটা প্রথমবার নয়। 2011 থেকে 2024 পর্যন্ত উপনির্বাচনগুলো সিংহভাগ ক্ষেত্রে আমরা একা লড়েছি। তার কারণ এইটা আমাদের সংগঠনের অ্যাসিড টেস্ট। যে 6টা জায়গা নির্বাচন হচ্ছে, কংগ্রেস এখানে কোনো জায়গাতেই মানে অসম্ভব সাংগঠনিকভাবে শক্তিশালী নয়, উত্তরবঙ্গের ওই জায়গাটুকু ছাড়া। এটা আমাদেরও শক্তিশালী হওয়ার কারণ। প্লিজ আমি আর সেই কথা আগে শুনবো, প্লিজ। প্রথমটা আমি শুধু একটু ঠিক করে দিই, 2021 সালের উপনির্বাচনে শান্তিপুরে বাম কংগ্রেস দুজনেই প্রার্থী দিয়েছিলেন, এবং শামশেরগঞ্জেও দিয়েছিলেন, কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ সেখানে জোট হয়েছে। তো এই কথাটি আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে দিয়ে দেখা বলাবাজি করে যখন সরকার গঠন হয়ে যাবে, বিজেপি ক্যান্ডিডেট দেয়নি, বিজেপি ক্যান্ডিডেট দেয়নি।
ইতিহাস জানতে হবে রাজস্বীকে। ইতিহাস জানা তার মানে বিজেপির সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল। বিভিন্ন অত দূরে কেন যাচ্ছ? তার কারণ বিভিন্ন সময় আমার প্রধানমন্ত্রী আর বিভিন্ন সময় আমার প্রধানমন্ত্রী বিভিন্ন সময় আন্ডারস্ট্যান্ডিং ছিল। কখনো বিজেপির না বিজেপি ছিল। আলোচনা চলবে, আমি একটু তোমার কথা শুনবো। তোমরা please বলুন, বলুন। সেটা হচ্ছে বামেরা যেটা বলছিল শুভজি, বামেদের জোট মানুষের কথা ভেবে লার্জার আসপেক্ট নিয়ে জোট হয়েছে। আমি শুধু দুটো লাইনে করছি যে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, বামেরা তাদের সিগনিফিকেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে, তারা ভেসে থাকার চেষ্টা করছে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে। এবার যে 6টা আসনে প্রার্থী দিয়েছে তার মধ্যে হারোয়াতে তারা প্রার্থী দেয়নি, তারা আইএসএফকে সমর্থন করেছে। এই আইএসএফ নিয়ে কিছুদিন আগে তাদের অন্য বক্তব্য ছিল, এখন একটা অন্য বক্তব্য, অর্থাৎ ভোটে কোনোভাবে কি পারমুটেশন কম্বিনেশন করে জিততে আসা যায় এই চেষ্টা তারা করতে থাকলেও আসলে আর একটা কথা যেটা না, আমি অভিষেক এটা বলছিল কথা যে আমি নেবো বিপ্লবটা সুবিধা থেকে। ফেসবুকে না করে এইটা বোধহয় বামেদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তারা গত 2 মাস ধরে ফেসবুকে যে সমস্ত ন্যারেটিভ নামিয়েছেন তার জায়গায় তারা যদি সংগঠনে মানে সরকারকে ফেলে দেবো, সরকারে আমরা আসতে চাই এইটা না বলে মানুষের কাছে না, নিশ্চয়ই কিছু রাজনৈতিক কিছু পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে শুভজিৎ ভাই, সে প্রসঙ্গে তো জানবোই। তোমরা জানবো, সে প্রসঙ্গে তো জানবো। একটা ছোট্ট বিরতির প্রসঙ্গে থাকুন প্লিজ।